ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ যে সিরিজটা হলো, এই সিরিজের শেষ ম্যাচটায় বুমরা খেলতে পারেন নাই, মানে খেলেন নাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওই ম্যাচটা তার রোটেশনে পড়ছিল যে ওই ম্যাচটা উনি খেলতে পারবেন না। এই জিনিসটা এখনকার দিনে কিন্তু খুব রেগুলার, খুব রেগুলার। তারপরেও ইন্ডিয়ান সমর্থকরা এবং ইন্ডিয়ান সাবেক খেলোয়াড়রা একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই প্রতিক্রিয়াটাকে আমি রেসপেক্ট করি। তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে কেন এই এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরা খেলবে না কেন। হ্যাঁ, এই প্রতিক্রিয়া দেখানোর অধিকার প্রত্যেকটা ইন্ডিয়ানের আছে এবং প্রত্যেকটা ক্রিকেট ভক্তেরই আছে। সেখানে গ্রেটদের তো অবশ্যই আছে। সুনীল গাভাস্কার বা সন্দীপ পাতিল যখন এটা বলেন, আমরা এটা মাথা পেতে নেই যে এখানে তো আসলে ম্যানেজমেন্টের ভুল ছিল। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তো করতেই হবে। সেই জায়গায় রোটেশন পলিসিতে কোনো একটা ভুল ছিল, যাতে চূড়ান্ত টেস্টটা বুমরা মিস না করে এভাবেই প্ল্যান করা উচিত ছিল। এটুকু নিয়ে সাবেকরা যদি গালিগালাজ করেন, ইন্ডিয়ান ভক্তরা চিৎকার করেন, কোনো আপত্তি করার সুযোগ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এটা সমালোচনা করতে গিয়ে সুনীল গাভাস্কার পৃথিবীর গ্রেটেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন। যত সমালোচনা করি, যত খোঁচাখুচি করি, সুনীল গাভাস্কার তো লিটল মাস্টার। সুনীল গাভাস্কার একটা কথা বলছেন যে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সিস্টেমটাই আসলে ত্রুটিপূর্ণ। এটা প্রমাণ হচ্ছে সিরাজ তো টানার ৫ টেস্টে বল করলো, কই তার তো সমস্যা হলো না, তাহলে বুমরার কেন সমস্যা হবে? ওনার এই প্রশ্নটাকে আমি খানিকটা সারল্যপূর্ণ প্রশ্ন হিসাবেও দেখতে পারি। যে গাভাস্কার যদিও ক্রিকেটের সঙ্গে মারাত্মকভাবে যুক্ত আছেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে সেই আদিকালে অবসর নিয়েছেন, উনি কখনোই ব্যাকডেটেড হন নাই। উনি সবসময় কমেন্ট্রি বক্সে থাকেন বা কোনো না কোনো ক্যাপাসিটিতে আধুনিক ক্রিকেটের খুব কাছে থাকেন। ফলে আমি এটাকে একটু সারল্যপূর্ণ মনে করি। যদিও এটার মধ্যে অনেক ফাঁকি আছে, আমি বুঝি যে উনি অনেক কিছু বুঝেও এড়াচ্ছেন। কিন্তু ব্যাপারটা যেটা নোংরামির পর্যায়ে গেছে সেটা হচ্ছে সন্দীপ পাতিল, ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডার, সাবেক কোচ, সাবেক প্রধান সিলেক্টর। এই লোকটা রীতিমতো বুমরারে আক্রমণ করে বসছে। এই লোকটা শব্দটা বলতে বাধ্য হলাম। সন্দীপ পাতিলও মাননীয় ক্রিকেটার, সম্মানীয় সাবেক ক্রিকেটার, তাকেও সম্মান দিয়ে কথা বললি। তার আবেগকে আমি রেসপেক্ট করি। উনি যে আবেগটার কথা ওই যে বলতেছে, সবার এই আবেগ দেখানোর অধিকার আছে যে ফাইনাল টেস্টে বুমরা থাকবে না কেন। কিন্তু সেটা করতে গিয়ে উনি কতগুলো নৃশংস কথাবার্তা বলছেন। প্রথমত বলছেন যে যদি 100% ফিট থাকো তাহলে এই স্কোয়াডে থাকবা, নতুবা ওই পিক অ্যান্ড চুজের সুযোগ নাই। এক ম্যাচ খেলবো, এক ম্যাচ খেলবো না, এটা হতে পারে না। আর কিসের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এটা একটা ননসেন্স। ননসেন্স শব্দটা উনি বলছেন, এটা একটা ননসেন্স। এটা কোনো দরকার নাই। এটা আসলে খেলোয়াড়দের ফাঁকি দেওয়ার একটা কৌশল, অমুক তমুক এরকম, মানে যাচ্ছে তাই কথা বলে উনি বুমরারে অ্যাটাক করছেন। এতে পুরো ক্রিকেট ফার্টার্নিটি, আধুনিক যে ক্রিকেট ফার্টার্নিটি, তারা সবাই অ্যাটাক ফিল করছে। অনেকে জবাব দিচ্ছে, অনেকে জবাব দিচ্ছে না। যেমন এই বিষয়ে মাইকেল ক্লার্ক কথা বলছেন, অনেকে কথা বলছেন, কেউ এ পক্ষে বলতেছেন, কেউ অপক্ষে বলতেছেন। দিলীপ ভেং সরকার একটা নতুন আইডিয়া নিয়ে আসছেন, তিনি বলছেন যে আসলে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারটা এখানে না হয়ে হওয়া উচিত যে বুমরারে আইপিএলই খেলতে দিব না। আইপিএল না খেললে তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্নটা একটু কমে আসে। এরকম নানা রকম কথা হচ্ছে। কিন্তু সব সাবেকদের একটা কমন টোন আছে যে আমাদের সময় তো এটা লাগতো না, এখন কেন লাগে। আমি একটু এই কথাটার জবাব দেই। বাকি সব কথা তো বিশেষজ্ঞরা আলাপ করতেছেন এবং আমি নিশ্চিত যে আগামী কদিনে এটা নিয়ে আরো অনেক কথা হবে। এবং একটা ভয়ও পাচ্ছি যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ভেতরেও নাকি এটা নিয়ে একটু শোরগোল হচ্ছে। মানে অনেক ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মেম্বার মনে করতেছেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে থিওরিতে পৃথিবী চলতেছে, ইন্ডিয়ার এখানে চলা উচিত না। তারা বুমরারে পেশায় রাখতে চান। এটা একটা ভয়ঙ্কর তথ্য। যাই হোক, আমি একটু বলতে চাই, মানে একবার স্ট্যাটিস্টিক্সের জায়গা থেকে, আমি যেটা খুব অপছন্দ করি স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স দেখাই একটু বলতে চাই যে এদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কতটা জরুরি। এবং সন্দীপ পাতিলরা যেটা বলতেছেন যে আমরা পারতাম, এরা পারে না কেন, এই যে সময়টা কতটা বদলে গেছে, কতটা বদলে গেছে। সন্দীপ পাতিল যে কোন জগতে বসবাস করতেছেন আর বুমরারা কোন জগতে খেলতেছে, এটা উনি কল্পনাও করতে পারতেছেন না। যতই উনি দুদিন আগে চিফ সিলেক্টর থাকুন, আমি ওনারে নিশ্চিত করতেছি আপনি আসলে আধুনিক ক্রিকেটে কিচ্ছু বোঝেন না যদি এগুলো সজ্ঞানে বলে থাকেন বুমরার এগেনস্টে বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থিওরির এগেনস্টে। আমি সেই জিনিসগুলো একটু বলি, ভদ্রভাবেই বলি, যদিও খুব রাগ হচ্ছে, তারপরে ভদ্রভাবেই বলি। প্রথমে আমি একটু স্থূল আলোচনা করি। আমি সাধারণত সব কন্টেন্টে যেটা করি যে এমন একটা স্থূল আলোচনা করি যেটা পড়লে উনি হেরে যাবেন না, মানে আমার প্রতিপক্ষ যিনি তর্ক করতে চান উনি হেরে যাবেন। কিন্তু আমি জানি এই স্থূল আলোচনার মধ্যে নিজের পক্ষেই একটা ফাঁকি আছে।
ফাঁকিটা পরে বলতেছে, আগে স্থূল আলোচনাটা করি। সন্দীপ পাতিলরা যে কথা বলতেছেন যে আমরা পারতাম এরা পারে না কেন, এটা একটা আলোচনা করে, স্থূল আলোচনা করে বুঝাই যে সন্দীপ পাতিলদের এ কথাটা কতটা ভুয়া। আমরা একটু সন্দীপ পাতিলের স্টার্ট দেখি, যে সন্দীপ পাতিল তো অলরাউন্ডার ছিলেন, বলও করতেন, ব্যাটও করতেন, মিডিয়াম পেসার ছিলেন। তাহলে সন্দীপ পাতিল তার ক্যারিয়ারে কি রকম পরিমাণে ম্যাচ খেলছেন, মানে তার ক্যারিয়ার জুড়ে 7 বছরের ক্যারিয়ার ওনার, 7 বছরের ক্যারিয়ারে উনি কতদিন মাঠে ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঠে কতদিন ছিলেন, সেটা আমরা একটু দেখি। 7 বছরে সন্দীপ পাতিল 94টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন। বুঝতেই পারতেছেন এই সংখ্যাটা আজকের দিনের তুলনায় খুবই কম। অনেক ক্রিকেটারকে আজকাল 1-1.5 বছরই 94টা ম্যাচ খেলে ফেলতে হয়, সব ফরম্যাট মিলায়। এখন সন্দীপ পাতিল বলবেন না এর ভিতরে বেশ কিছু তো টেস্ট খেলছি, তুমি কোথার সঙ্গে কোথার তুলনা করতেছো, আজকাল তো লোকেরা টি-20 খেলে, ওয়ানডে খেলে বেশি, আমি তো অনেকগুলো টেস্ট খেলছি, ফলে আমি তো বেশি সময় মাঠে ছিলাম। ওকে, মাঠে থাকার হিসাবটাই করি। 7 বছরে সন্দীপ পাতিল সর্বোচ্চ 190 দিন সম্ভবত মাঠে ছিলেন। সর্বোচ্চ এবং সম্ভবতটা কেন বললাম, কারণ আমি প্রত্যেকটা টেস্ট 5 দিন ধরে নিছি। এখন সন্দীপ পাতিলের নিশ্চয়ই ক্যারিয়ারে সব টেস্ট 5 দিন খেলতে হয় নাই, তারপরেও আমি ছাড় দিয়ে দেখলাম, তর্কের খাতিরে ধরে নিলাম সন্দীপ পাতিল সবগুলো টেস্ট 5 দিন খেলছেন। মানে উনি 7 বছরে মোট 190 দিন মাঠে ছিলেন। তাতে যে গড় হিসাব দাঁড়ায় উনি বছরে মাত্র 27.14 দিন, মানে 27 দিনের মতো উনি বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন। এখানে বুমরাহটা একটু দেখেন, মানে কথা যেহেতু বুমরাহকে নিয়েই হচ্ছে, আমি আলোচনাটা বুমরাহ আর পাতিলের মধ্যেই রাখি। এখন পাতিলের জেনারেশনে যে ক্রিকেটটা খেলছেন ইন্ডিয়ান দলের খেলোয়াড়রা, সন্দীপ পাতিল তো তাই খেলছেন, আবার সুনীল গাভাস্কারও তাই খেলছেন। এবং একটা জিনিস, এখানে সন্দীপ পাতিলকে টার্গেট করে কথা বলতেছি এই ব্যাপারটা এমন না, এটা আসলে জেনারেশনাল গ্যাপের একটা ব্যাপার। এটা সন্দীপ পাতিলের জায়গায় আপনি রকিবুল হাসানের নামও বসাইতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের কোনো লিজেন্ডের নামও বসাইতে পারেন, যারে খুশি নাম বসাইতে পারেন। প্রত্যেকের উদ্দেশ্যে কথাটা বলতেছি, প্রত্যেকেই আসলে এই জাতীয় ভ্রান্তিতে ভোগেন যে আমাদের সময় আমরা অনেক কিছু করছি, এরা কিছু করে না। আমি একটু সন্দীপ পাতিলের বললাম যে উনি বছরে 27 দিন মাঠে থাকতেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঠে থাকতেন। এখন আমরা দেখি বুমরা কতদিন করে মাঠে থাকতো। বুমরার ক্যারিয়ার হচ্ছে 8 বছরের। বুমরা এই 8 বছরে 260টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। ওই যে আবারও এর ভিতরে অনেকগুলো টেস্ট আছে, তাহলে সন্দীপ পাতিলকে যেহেতু ছাড় দিচ্ছি, বুমরাকে ওই ছাড়টা দিতে হবে। আমরা ধরে নিচ্ছি যে বুমরাও 5 দিন করে সব টেস্টে মাঠে ছিল। ছিল না সন্দীপ পাতিলও ছিল না, বুমরাও ছিল না, কেউ থাকে না। এর ভিতরে 4 দিনে ম্যাচ হয়, অনেক ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় একদিন হওয়ার পরে। তারপরেও আমরা ধরে নিই যে বুমরাও 5 দিন করেই টেস্ট খেলছে, সন্দীপ পাতিলও 5 দিন করেই টেস্ট খেলছেন। সেই হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে বুমরা 8 বছরে 399 দিন মাঠে ছিল। 399 দিন ইন্টারন্যাশনাল মাঠে ছিল, টি-20 টেস্ট এবং ওয়ানডে মিলায়। টি-20কে আপনি ছোট বলার সুযোগ নেই, ওটাও আসলে তার পুরো দিন মাঠেই থাকতে হয়, যতই ওটা 3-4 ঘন্টা 6 ঘন্টার খেলা হোক, ওটাও একটা দিন ধরতে হবে আপনাকে। যেহেতু আমি ওখানে টেস্টে ছাড় দিচ্ছি, ফলে এখানেও আপনার একটা দিন ধরতে হবে। সেক্ষেত্রে বুমরার গত 8 বছরে প্রতি বছর গড়ে 49.87 দিন। তো আমরা ওই যে দশমিকের অঙ্ক যখন করছি তখন আমরা পড়ছি যে দশমিকের পরে 50-এর উপরে হলে ওটাকে মিলায় ধরতে হয়, মানে পরের ধাপে চলে যেতে হয়। 49.87 মানে অলমোস্ট 50 দিন। তার মানে আমরা বলতে পারি বুমরা অ্যাভারেজে প্রতি বছর 50 দিন মাঠে ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঠে। এখন সন্দীপ পাতিল বলতে পারেন যে আই ওয়াজ নট এ ফাস্ট বোলার, আমি বুমরার সঙ্গে তুলনীয় না, আমাকে ব্যাটিংও করতে হয়েছে, বোলিংও করতে হয়েছে, ফলে বুমরার চেয়ে আমার প্রেশার বেশি নিতে হয়েছে। আমি যে বছরে 27 দিন মাঠে ছিলাম ওটা ওর 50 দিনের চেয়ে বেশি। এসব ফালতু আলোচনা আমরা আরো পরে করবো, ইন্টেন্সিটি কোন সময়ে বেশি, কোন সময় প্লেয়ারদের ডাইভার্সিটি বেশি, এগুলো আরো একটু পরে করবো, যেগুলো সত্যিকারের আলোচনা। তার আগে আমি একটু বলি যে ওকে পাতিল সাহেব, আপনার কথা মেনে নিলাম যে বুমরার সঙ্গে আপনার তুলনা হয় না, একটা ফাস্ট বোলারের সঙ্গে একটা পিওর অলরাউন্ডারের তুলনা হয় না। তাহলে বুমরার সঙ্গে কার তুলনা হবে? আপনি আপনার পক্ষ থেকে কপিল দেবের নাম সুপারিশ করতে পারেন, আমি এই নাম নিব না। আর কপিল দেব আর বুমরা এক কাইন্ডের ফাস্ট বোলার না। আমি একটু নিষ্ঠুর করে বলি এই বুমরাদের জেনারেশনের আগে, মানে এটা বলতে পারেন ইরফান পাঠানদের জেনারেশনের থেকে শুরু হয়ে বুমরা। বুমরা তো আমার মনে হয় তার ক্যারিয়ার হয়তো অনেক বড় বড় লিজেন্ডের মতো বড় হবে না, কারণ ইনজুরি প্রন মানুষ, কদিন আগেও অপারেশন সেরে আসছে। যদি ক্যারিয়ার সত্যি সত্যি ভালো হতো, সব ম্যাচ খেলতে পারতো, তাহলে বুমরা গ্রেটেস্টদের তালিকায় থাকতো। এখনো তার যে অর্জন, তাতে তাকে গ্রেটেস্ট না বললেও জেনারেশনাল গ্রেট বলতে হবে। ফলে বুমরার মতো ফাস্ট বোলার তো ইন্ডিয়া আগে পায় নাই। তাহলে ইন্ডিয়ার কার সঙ্গে তুলনা করব? ইন্ডিয়া কারোর সঙ্গে আমি বুমরার তুলনা করতে রাজি না।
এটা ইন্ডিয়ান সমর্থকরা রাগ হতে পারেন, এ কালের সমর্থকরা খুশি হতে পারেন যে হ্যাঁ, বুমরা সর্বকালের সেরাদের একটা ফাস্ট বোলার, যে জিনিস এর আগে ইন্ডিয়া কখনো পায় নাই। উইথ ডিউ রেসপেক্ট টু কপিল দেবের আর্লি ক্যারিয়ার কথা মাথায় রেখেই বলতেছি, কপিল দেব কখনোই বুমরার মানের ফাস্ট বোলার ছিলেন না। কপিল দেব ওয়াজ জেনুইন পেসার এবং ভালো অলরাউন্ডার। ফলে কপিল দেবের সঙ্গে তুলনা হয় না। আপনি বলবেন জাভাগল, শ্রীনাথ, প্রসাদ, অনেকে এর কথা বলবেন, কেউ বুমরার কাছাকাছি না। ওই পরিমাণে ওয়ার্কলোড কাউকে নিতে হয় না। ওয়ার্কলোড মানে তো শুধু মাঠে দৌড়ানো না, ওয়ার্কলোড মানে তো আপনি কত জোরে বল করতেছেন, কত ইন্টেন্সিটির সঙ্গে বল করতেছেন, এই সব কিছু। বুমরাদের আগের জেনারেশনের ইন্ডিয়ার কোনো পেসারকে এরকম ইন্টেন্সিটির সঙ্গে এত পেসার নিতে হতো না। তখন ইন্ডিয়া 4-5টা স্পিনার মাঠে নামাতো, তারাই মূলত সারাদিন বল করতো। পেসারের কাজ ছিল নতুন বলটা শাইন নষ্ট করা। আমরা তো দেখছি রে ভাই, এগুলা তো মানে গল্প করার কাজ না, এখন চাপাবাজি অনেকে করতে পারে। মনোজ পোবাকরের মতো ফাস্ট বোলার ইন্ডিয়ার নতুন বল পুরনো করতো, সে বোলিং ওপেন করতো সীমিত ওভারে ক্রিকেটে। জাভাগল শ্রীনাথ কোয়ালিটি বোলার ছিলেন, আমি ওনাকে রেসপেক্ট করি। স্টিল উনি ওই স্কোপও পান নাই, তখনকার দিনে ইন্ডিয়া পেসারদের ওই স্পেসও দিত না, আর হি ওয়াজ নট স্পিডস্টার, উনি ভালো বোলার। ফলে কাউকে বুমরার মতো পেশা নিতে হয় না। ইন্ডিয়ার টোটাল হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে আমরা কার সঙ্গে তুলনা করব? আমরা তুলনা করতে পারি ম্যালকম মার্শালের সঙ্গে, জোয়েল গার্নারের সঙ্গে, ডেনিস লিলির সঙ্গে। আমি ডেনিস লিলিকে বেছে নিয়েছি। ডেনিস লিলিকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ডেনিস লিলি বুমরার মতো প্রচণ্ড জোরে বল করতেন। যদিও তার অ্যাকশন অনেক স্মুথ ছিল, বুমরাকে আর যে প্রতিকূলতা সামলাতে হয় যেগুলো পরে বলবো, সেগুলো ডেনিস লিলিকেও সামলাতে হতো না। সেগুলো যাকে সামলাতে হতো সেই মাইকেল হোল্ডিং ওই কালের ওই পেশারই টিকতে পারেন নাই, ইনজুরিতে পড়ে প্রায় শেষ হয়ে গেছেন। আমরা আসলে ডেনিস লিলিকে বেছে নিই কারণ ডেনিস লিলির প্রায় 1.5 দশকের ক্যারিয়ার। ফলে ডেনিস লিলিকে যদি আমরা আদর্শ হিসাবে নেই, তাহলে বুমরার সঙ্গে কম্পেয়ার করলে দেখতে পাবো যে ডেনিস লিলির চেয়েও কত গুণ বেশি পেশার বুমরাকে নিতে হয়। আর বুমরা কিন্তু এই যুগের প্রতিনিধি হিসাবে আমি ধরতেছি, মানে এই যুগে শুধু এটা বুমরা না, মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, সবাইকে এই পেশাটা নিতে হচ্ছে। বুমরা যেহেতু আলোচনা আসতেছে, বুমরার আরেকটু গুরুত্ব আছে, সেই গুরুত্বটা ওই যে বারবার বলতেছি, শেষে বলবো। ডেনিস লিলি 14 বছরে 133টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন, তার মধ্যে ওই যে 5 দিনের করে টেস্ট হিসাব করলে 433 দিন উনি মাঠে ছিলেন। অ্যাভারেজ উনি মাঠে ছিলেন প্রতি বছর 29.5 দিন, যে সংখ্যাটা সন্দীপ পাতিলের চেয়ে বেশ বেশি, মানে 30 দিন। তাও বুমরার চেয়ে 20 দিন কম। মানে বুমরা মাঠে থাকে বছরে 50 দিন, ডেনিস লিলির মতো খেলোয়াড় তিনি মাঠে থাকতেন, ইন্টারন্যাশনাল মাঠে থাকতেন 30 দিন। তাহলে বুঝতে পারতেছেন যে এই যুগে একটা বুমরাকে কি পরিমাণে প্রেশার নিতে হয়। বছরে 50 দিন গড়ে তাকে শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটই খেলতে হয়। এখন আপনি এখানে কিছু তর্ক করতে পারেন, তর্ক করার স্পেস এখনো রয়ে গেছে। সেই স্পেসগুলো কি বলতে পারেন, আমাদের সময় প্রচুর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতাম। বুমরা হাত উঁচু করে বলবে, স্যার পাতিল সাহেব আমার একটা কথা আছে, আমাদের সময় আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, আপনাদের মতো অত বেশি না হলেও খেলি। সঙ্গে আমাদের প্রচুর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে হয়, প্রচুর শর্টার ফরম্যাট খেলতে হয়। শর্টার ফরম্যাটের ইন্টেন্সিটি না স্যার আপনাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের চেয়ে একটু বেশি, এবং এখানে অনেক বেশি ধকল যায়। ফলে ওই দুইটাকে আমি চেক অ্যান্ড ব্যালেন্স করে দিলাম, যে আপনি বেশি ফার্স্ট ক্লাস খেলতেন, এরা বেশি ফ্রাঞ্চাইজি খেলে, বেশি টি-20 খেলে। ফলে এই দুইটা আমি মনে করলাম সমান সমান এফোর্ট নিয়ে নিচ্ছে দুজনের কাছ থেকে। শুধু ইন্টারন্যাশনালকে সামনে রাখলে তাহলে আমরা দেখতেছি এরা দ্বিগুণ এফোর্ট দিতে হচ্ছে এদেরকে, একজন বুমরাকে। এর সঙ্গে আরো অনেকগুলো ফ্যাক্টর যোগ হয়েছে এই জেনারেশনে এসে, যেটা সন্দীপ পাতিলটা কল্পনাও করতে পারতেন না। একটা ক্রিকেটারকে আরো কি কি ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রাগলের মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে, সেটা তাদের সময় এটা জানাও ছিল না, তারা এটা কল্পনাও করতে পারেন না। আমি শুধু দুটো ফ্যাক্টরের কথা বলি। দেখেন, সুনীল গাভাস্কার, সন্দীপ পাতিলরা যখন ক্রিকেট খেলতেন, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেন, তখন ওটা খুব রোমান্টিক একটা যুগ ছিল। আমি অ্যামেচার বলতেছি না, রোমান্টিক একটা যুগ ছিল। কেমন আপনাকে একটু বলি, ধরেন ইন্ডিয়া যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে, কেমন হতো ব্যাপারটা, এটা আজকের যুগে আপনি বিশ্বাসও করতে পারবেন না শুনলে। 3 থেকে 4 মাসের জন্য ইন্ডিয়ার দল বাক্স প্যাকটা গোছায় ওয়েস্ট ইন্ডিজ গিয়ে উঠতো, 5টা টেস্ট খেলবে। 5টা টেস্ট খেলার জন্য 4 মাসের একটা ট্যুর। হ্যাঁ, তাই হতো। শুরুতে গিয়ে এরা 2-3টা খুবই অ্যামেচারিশ প্র্যাকটিস ম্যাচ খেলতো, সেখানে মজাই হতো। শুরুর দিকের যে প্র্যাকটিস ম্যাচগুলো, ওগুলোতে মজাই হতো, নানা রকম মজা হতো। এগুলো আপনি একটু পুরোনো দিনের বইপত্র পড়লে দেখতে পাবেন।
এসব ৩ মাসে ৪ মাসের ট্যুরে এসে খেলোয়াড়রা হোটেলে পর্যন্ত আটকে থাকতে চাইতো না। ওখানে ফ্রেন্ড তৈরি হতো। কয়েক বছর পর পর ট্যুর পাল্টা ট্যুর করতে করতে বিভিন্ন ফ্রেন্ড তৈরি হতো। পাকিস্তান দলের খেলোয়াড়রাই এসে ইন্ডিয়াতে হোটেলে থাকতো না। এসে কেউ সুনীল গাভাস্কারের বাসায় থাকতো, কেউ এই সন্দীপ পাতিলের বাসায় থাকতো। এরকম সব ঘটনা ঘটতো। মানে ব্যাপারটা খুবই ফ্রেন্ডলি ছিল। একটা টেস্ট হতো, প্রথম টেস্টটা গড়াতে গড়াতে ১ মাস দেখা যেত ওখানে ওরা কাটায় দিছেন। এই ১ মাসের প্রায়টা সময় কিন্তু রিল্যাক্স টাইম ছিল। বিচের পাড়ে ঘুরে বেড়ানো, তারপরে মাছ ধরতে যাওয়া বন্ধুরা মিলে, বোথামার মিলে, ওই যে ওয়েস্ট ইন্ডিজে ভুলে গেছি, বোথামার ভিভ মিলে মাছ ধরতে চলে যেতেন। এরকম সব ব্যাপার ঘটতো। মানে পুরো ব্যাপারটা একটা পিকনিক পার্টির মতো। আমি এ কথা বলতেছি না যে ওনারা টেস্টটা কম ইন্টেন্সিটির সঙ্গে খেলতেন। টেস্ট খুব গুরুত্বের সঙ্গেই খেলতেন, এই রেসপেক্ট তো দিতেই হবে, এখনকার চেয়েও বেশি ইন্টেন্সিটির সঙ্গে খেলতেন। কিন্তু আগে পরে টাইমটা খুবই পিকনিক মুডের ছিল। এবং বিরতিটা কেমন ছিল, ফার্স্ট টেস্ট শেষ হওয়ার পরে দেখা যেত ১৫ দিন, ১৬ দিন, ২০ দিন পরেও গিয়ে সেকেন্ড টেস্ট হতো। মানে ২ টেস্টের মাঝখানে যে বিরতি, ওইটাই একটা মানুষের ফুল রিকভারির জন্য যথেষ্ট। এই সময় তারা আনন্দ করে, হইচই করে, বই পড়ে, মাছ ধরে রিকভারি করে ফেলতো। এখন কি হয়, এখনকার দৃশ্যটা আপনি চিন্তা করেন। এখন ইন্ডিয়া ইংল্যান্ডে গেল বোধহয় ১.৫ মাসের জন্য। ১.৫ মাসে তাদের ৫টা ম্যাচ খেলতে হলো। ট্যুর ম্যাচ ট্যাচের আগের মতো ওরকম বালাই নাই, ওরকম বেড়ায় বেড়ানোর বালাই নাই। তাহলে কি করতে হয়, যে ৫-৭ দিনের গ্যাপ পায় দুটো টেস্টের মাঝখানে, ওই ৫-৭ দিন হচ্ছে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস করতে হয়। হাই ইন্টেন্সিটি শব্দটা ফাতিল সাহাব, এইটা একটু মাঠে এসে দেখতে হবে। আমি জানি আপনি কিছুদিন আগেও প্রধান নির্বাচক ছিলেন, সেই কিছুদিন আগেটাও কিন্তু অনেক আগে। মানে আপনার যে 90s আপনি প্রধান নির্বাচক ছিলেন বা 90s পরে, ওই সময় থেকে ২০২৫ অনেক বদলায় গেছে। এখনকার প্র্যাকটিস আর এই ৫-৭ বছর আগের প্র্যাকটিসও আপনি কল্পনা করতে পারবেন না। এখন একটা ছেলেকে মাঠে প্র্যাকটিসে যে ফোকাস করতে হয়, যে ধকল নিতে হয়, ওইটা আপনাদের পুরো ৫ দিনের টেস্টের ইন্টেন্সিটির চেয়ে বেশি। মানে আপনারা ওই ৩-৪ মাসের ট্যুরে যে ধকল নিতেন, টোটাল যে ইন্টেন্স নিতেন, তার চেয়ে বেশি ধকল ৩-৪ দিনের ট্রেনিংয়ে এখন এদের নিতে হয়। এটা আমি একবারে বিস্তারিত আপনার স্টেপ বাই স্টেপ বলতেছি না। প্লিজ একটু একদিন মাঠে গেলে, বা যারা যদি কেউ সন্দেহ করেন, তারা একটু একদিন প্র্যাকটিস দেখলে বুঝতে পারবেন যে কোন লেভেলের ভিগোরাস ট্রেনিং এদের নিতে হয়, কোন লেভেলের ভিগোরাস ফিটনেস ট্রেনিং করতে হয়। এরকম একটা ট্রেনিং সেশন করলে আপনারা অনেকে আছেন যারা এই আমার কন্টেন্ট দেখে হাসতেছেন বা অবজ্ঞা করতেছেন, আপনারা অনেকে আছেন হসপিটালাইজড হয়ে যাবেন, হসপিটালাইজড হয়ে যাবেন। ইভেন ওই সময় সবচেয়ে ফিট খেলোয়াড়কেও যদি ওই সময় এই ট্রেনিং দেওয়া হতো, অনেকেই আছে খেলা ছেড়ে পালায় যেত। এটা আমি জেনে বুঝে বলতেছি। ভাই ১০টা বছর আগে ইন্ডিয়ার কথা কি বলবো, ইন্ডিয়ারও অনেকের কথা জানি, যে প্র্যাকটিস সেশন সকালবেলায় উঠে কোচরে জানায় দিছে আজকে ভাল লাগতেছে না, যাবো না, তোমার যে কয়জন ইচ্ছা হয় তাদের নিয়ে মাঠে যাও। এইসব খেলোয়াড়রা ছিল ডনের মতো। কোচ কে, কোচ থাকতো নাকি? এখন যেরকম জাহাদার সব কোচ, এখন আপনি যদি যতই আমি তুচ্ছ-তাচ্ছিল্য করি, আপনি যদি গৌতমের কথা না মানেন, গৌতম তো আপনার ঝুলায় দিবে। ঝুলায় দিবে মানে আক্ষরিক অর্থে গাছে ঝুলাবে না, আপনার ক্যারিয়ার শেষ করে দিবে। ও সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে ফোন করে বলবে যে অমুক ট্রেনিং করতে চায় নাই। ট্রেনিং করতে না চাওয়াটা এখন মানুষ হত্যার মতো ক্রাইম হিসাবে দেখা হয়। ভোর ৪টার সময় মাঠে যেতে হবে আপনাকে, নানা রকম ট্রেনিং করতে হবে, ইয়ো টেস্ট, অমুক তমুক। তার মধ্যে ইন্ডিয়া আবার পৃথিবীর সবচেয়ে কঠিন ফিটনেস টেস্ট করায়। অন্যান্য টিম যা করায় তার চেয়ে বেশি করায় ওরা। ওদের ফিটনেসের ব্যাপারে কোনো ছাড় নাই, যে জন্য আপনি দেখবেন ইন্ডিয়া টিমে এখন ফাস্ট বোলারগুলো কত ফিট। ফলে আপনি যদি ইন্টেন্সিটির কথা বলেন, আমি তাহলে বলবো যে অ্যাকচুয়ালি আপনারা যেখানে ২৭-২৮ দিন ইন্টেন্সিটি দেখাইতেন মাঠে, এরা আসলে বছরে ২০০-২৫০ দিন একটা ইন্টেন্স লাইফ কাটায়। এই ইন্টেন্স লাইফটার কোনো তুলনাই হয় না আপনাদের সময়ের সঙ্গে। এখন এরা হচ্ছে, আমি আগে একদিন একটা কন্টেন্ট ফাস্ট বোলারদের নিয়ে করতেছিলাম, সেখানে আমি বলছি যে আমেরিকার যে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট আছে, তারা একটা গবেষণা করে দেখাইছে যে আগের কালের তুলনায় এখনকালের খেলোয়াড়দের উপরে লোড কত গুণ বাড়ছে। সেটার পরিমাণ 70%-এর উপরে। 70%-এর উপরে লোড এখনকার ছেলেপেলেদের উপরে বেড়ে গেছে। এবং পেস বোলারদের ক্ষেত্রে এটা বাড়ছে প্রায় 90%। কারণ আগে পেস বোলাররা কি করতো, আমি ওই যে ডেনিস লিলির কথা বললাম, ডেনিস লিলি কেমন ফিল্ডার ছিলেন আমার ঠিক জানা নাই, কিন্তু বেশিরভাগ পেস বোলারকে দেখতাম মাঠে দাঁড়ায় থাকতে, পারলে মাঠে দাঁড়ায় বিড়ি চুরট খায়, এরকম একটা অবস্থা। এরা অন্য কোনো কিছুতে মাথা ঘামাইতো না। কি ব্যাটিং, ব্যাটিং এর সময় যায় তো কোনো ক্রমে ব্যাটটা হাতে নিয়ে দুলতে দুলতে, যে একটা বল লাগাইতে পারলে ভালো, না লাগাইতে পারলে আউট হয়ে চলে আসতে হবে।
বেশিরভাগের দেখবেন শূন্যের রেকর্ড আর রেকর্ড। ফিল্ডিংয়ে লং অন আর লং অফ এই দুটো জায়গায় লুকায় রাখতো এদের ক্যাপ্টেন, যাতে ওদের কাছে বল না যায়। কোনো রকম কোনো কাজের মধ্যে যেত না, তার কাজ একটাই নৃশংসভাবে বল করা। এখন বুমরা সেই সুযোগ আছে। বুমরাকে কখনো কখনো 30 ইয়ার্স এর মধ্যে ফিল্ডিং করতে হয়। শুধু বুমরা না, এখন পেস বোলারদের ওইসব ছাড় পাওয়ার সুযোগ নাই। ইভেন বুমরা যখন ব্যাট হাতে উইকেটে যাবে, ওটাও আবার ব্যাটিং কোচ কনফার্ম করে তুমি যতই দলের সেরা পেসার হও, তোমাকে ওখানে প্রপার ব্যাটিং করতে হবে। প্রপার ব্যাটিং মানে তোমার কাছ থেকে বিরাট কোহলির ব্যাটিং আশা করতেছি না, কিন্তু তুমি ওখানে যে ফাতরামো করে চলে আসবে ওইটা হবে না। তোমার সঙ্গে ওই এন্ডে যদি রাহুল থাকে, লোকেশ রাহুল থাকে, লোকেশ রাহুল যাতে সেঞ্চুরি করে বেরোয় আসতে পারে ওটা তোমার কনফার্ম করতে হবে। তুমি ওভারে যে 2-3টা বল পাবা ওইটা স্টেট ব্যাটে খেলতে হবে, একদম ফর্মালি পা জায়গায় নিতে হবে, ওখানে ফাতরামো করার সুযোগ কোনো বোলারের আর নাই। বুঝতেছেন ইন্টেন্সিটি কোথায় গেছে? শুধুমাত্র এই জায়গাগুলোতে। এর সঙ্গে সোশ্যাল মিডিয়ার পেশার অমুক তমুক এগুলো তো আছেই, যেগুলো আপনারা কল্পনাও করেন নাই। এর সঙ্গে আবার একটা উৎপাত যোগ হয়েছে, সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ। যে জায়গাটায় আমি আসলে দিলীপ বেগ সরকারের কথার সঙ্গে একমত যে ফ্রাঞ্চাইজি লিগগুলো এদেরকে বেশি ভার্নাবেল করে ফেলতেছে। ফ্রাঞ্চাইজি লিগগুলো অফ দিলে কি হয়? এখন কথা হচ্ছে কি, আসলে বেং সরকার সাহেবের সঙ্গে আমি নৈতিকভাবে একমত, কিন্তু যুগের চাহিদা তো আপনি এড়াইতে পারবেন না দিলীপ সাহেব। কারণ সময় বদলাইছে, এদের এখন টাকার সময় আসছে। আপনি বলতে পারেন কই আমাদের সময় তো আমরা টাকার জন্য এরকম করি নাই। ভাই আপনারা সুযোগ পান নাই, আপনারা আজিজ মার্কেটের বুদ্ধিজীবী। যতক্ষণ পর্যন্ত ভালো চাকরি না পান ততক্ষণ পর্যন্ত আপনার প্রতিষ্ঠান বিরোধী। যেই ভালো চাকরি পান, আপনাদের জেনারেশনেরই তো অনেকের দেখছি আইসিএল আইপিএল এ সামান্য লোভনীয় অফার পাইলে আপনারা সব নৈতিকতা ভুলে লাভ দিয়ে চলে যান এবং কমেন্ট্রি বক্সে গিয়ে বোর্ডের পছন্দ মতো কথাবার্তা বলেন টাকার জন্য। ফলে টাকার জন্য ভাই এরা আইপিএল খেলবে, যে সুযোগ পাবে, যে ফ্রাঞ্চাইজি লিগ পাবে সেটা খেলবে, কারণ প্রত্যেকে তার ক্যারিয়ারটা সর্বোচ্চ ফিনান্সিয়াল আউটপুট চায়। কেন খেলে এইসব দেশপ্রেম ট্রেম? এগুলো অল্প কয়েকজন খেলোয়াড়ের মধ্যে থাকে, তাদের কথা আলাদা, তাদের উদাহরণ হিসাবে নিয়েন না। কিন্তু রিয়েলিটি হচ্ছে স্পোর্টসম্যানরা টাকা খুঁজবে, তারা নিশ্চিত একটা ভবিষ্যৎ রেখে যেতে চাইবে, এটাই স্বাভাবিক। আপনারা সেই সুযোগ পান নাই। সুযোগ পেলে আপনারাও এটাই করতেন। এখানে কোনো তর্কের সুযোগ নাই। আপনাদের সময় সুযোগ থাকলে আপনারাও আইপিএল খেলতেন, আপনারা বরং দেখা যেত আন্দোলন করতেছেন যে আইপিএল এর সঙ্গে আমাদেরকে বিগ ব্যাশও খেলতে দিতে হবে। হ্যাঁ, আমি দিলীপ বেং সরকারের অন্য একটা কথায় একমত, সেটা হচ্ছে যে উনি বলছেন যে এটা আসলে ওই আম্বানিদের দলে বোধহয় খেলে বুমরা। যাই হোক, যাদেরই দলে খেলুক, ওনাদের বা ওই কোচকে বা ওই ম্যানেজমেন্টকে বুমরাকে কনভিন্স করে উচিত ছিল বুমরাকে লাস্ট আইপিএলটা না খেলানো। আমি বলি এটা কনভিন্স করে না, কম্পেনসেট করে যদি করা যায়, করা যেতে পারতো বুমরার ব্যাপারে। কারণ বুমরা স্পেশাল কেস। বুমরা কেন স্পেশাল কেস, এটা আসলে শেষ দিকে এসে আলোচনা করতে চাইছি। আমি আসলে কাউরে করুণার পাত্র বানাতে চাই না। আর বুমরার মতো গ্রেট বোলারকে তো নাই, বললাম না জেনারেশনাল গ্রেট। বুমরার মতো গ্রেট বোলারকে করুণার পাত্র বানায় এই যুক্তিতর্ক করব, তাহলে ওকে ছোট করা হতো। কিন্তু এবার বলি রিয়েলিটি হচ্ছে অন্য যে কারো চেয়ে, মানে এতক্ষণ তো বুঝাতে পারছি যে এই সময়ের প্রত্যেকটা পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পিক চুজের ব্যবস্থা থাকতে হবে। এটাকে যতই এরা অস্বীকার করুক, এরা অবশ্য মুখে বলে না আমরা পিক অ্যান্ড চুজ করি না, আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। আমি বলি যে পিক অ্যান্ড চুজেরই সুযোগ থাকতে হবে প্রত্যেকটা প্লেয়ারের, সেখানে বুমরার সবচেয়ে বেশি থাকতে হবে। কারণ বুমরার যে একটা অদ্ভুত অ্যাকশানে বল করতে হয়, এটা তার ন্যাচারাল। তার হাতটা অন্যদের চেয়ে পিছনে বেশি বাঁকায় যায়, ফলে যেটা হয় তার ফিজিক্যাল বায়োমেকানিক্যালি এই ছেলেটার স্টেজটা সাধারণ একটা ফাস্ট বোলারের, তার গতির একটা ফাস্ট বোলারের চেয়ে অনেক বেশি। তার মাসলগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তার ওই অ্যাকশানের কারণে। আবার ওই অ্যাকশনই তাকে উপকৃত করে, ওই অ্যাকশনই ইন্ডিয়াকে অনেক কিছু জিতায় দিছে। ওই অ্যাকশন না থাকলে বুমরা আবার বুমরা থাকবে না। আপনি বলতে পারেন অ্যাকশন বদলায় না কেন? অ্যাকশন বদলায় কপিল দেবের মতো স্মুথ অ্যাকশনে রয়ে যাবে না, তাহলে আর বুমরা বুমরা থাকবে না। ফলে বুমরা তার দেহকে ক্ষতিগ্রস্ত করে ইন্ডিয়াকে সার্ভিস দিচ্ছে। এই জায়গাটায় আমি বরং বলবো যে বুমরা একজন মহৎ মানুষ, যে তার দেহকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত করে। বুমরা অবসরের পরে সুস্থ জীবন যাপন করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। মানে সে স্থায়ীভাবে এক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে প্রতিবন্ধী জীবনও যাপন করতে হতে পারে তার, যদি সে এই কন্টিনিউটি ধরে রাখে। তার এই শরীরে অস্বাভাবিক, মানে এটা খুবই আনসাইন্টিফিক একটা প্রেশার পড়ে তার শরীরের একটা অংশে কিছু মাসেলের ওপরে। এটার ফলে তাকে প্রায় ইনজুরিতে ভুগতে হয়, প্রায়ই ওই অপারেশন টেবিলে যেতে হয়, ছেঁড়া কাটা করে ডাক্তারে। এই জন্য তার আবার অন্যদের চেয়ে একটু বেশি রেস্ট লাগে। এই সিরাজের সঙ্গে তাকে মুখোমুখি করা হচ্ছে, খুব ক্রাইম করা হচ্ছে, এটা খুব অন্যায় করা হচ্ছে। সিরাজ নিজে আমি নিশ্চিত এটা শুনলে লজ্জা পাবে
যে ভাই কোথায় বুমরা আর কোথায় আমি। সিরাজ অনেক নিবেদিত প্রাণ ছেলে, সে টানা 5 টেস্ট খেলার জন্য ধকল নিচ্ছে, তাই বলে আপনি বুমরার মুখোমুখি করবেন তাকে? সিরাজকে দেখায় বলবেন যে বুমরা তোমারও সিরাজের মতো 5 টেস্ট খেলতে হবে? সিরাজের অ্যাকশন কত স্মুথ, সিরাজ কত মানে নিন্দা করতেছি না, কিন্তু সিরাজকে বুমরার মতো অত ইন্টেন্সিটির সঙ্গে বল করতে হয়? হয় না তো। ওর অ্যাকশনের কারণে, ওর পেসের কারণে ওর ওই দখল নিতে হয় না যেটা বুমরাকে নিতে হয়। সঙ্গে বুমরার সার্জারি, ইনজুরি প্রননেস এবং ওই যে বললাম ভুতুড়ে অ্যাকশন, যে অ্যাকশন ইন্ডিয়াকে উপকৃত করতেছে। মানে এই অ্যাকশনটা তো সে ধরে রাখছে ইন্ডিয়ার কারণেই রে ভাই, পার্সোনাল অ্যাচিভমেন্টের কারণে না। আপনারা ইন্ডিয়ান সমর্থকরা এই কমন জিনিসটা বুঝতেছেন না কেন, যে বুমরা যে আজকে ইনজুরি প্রন, এটা তো আপনাদের ভালোর জন্যই। বুমরা তো চাইলে ভাই 3টা সেশন যদি গিয়ে করে এনসিএতে ওরকম সব কোচ আছে যে তার অ্যাকশনটা স্মুথ করে দিবে, তারা শরীর কোনো প্রেশার পড়বে না, কোনো একটা বা মাসেল আনসাইন্টিফিক প্রেশারে পড়বে না। কিন্তু কি হবে, এই বুমরা থাকবে? এই যে হাত এক্সট্রা বাঁকা হয় বলে সে একটা বিশেষ সুবিধা পায়, যে কারণে বুমরা বুমরা, সেটা তো থাকবে না। আপনি বলতে পারেন বুমরার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তার চেয়ে বেশি ইন্ডিয়ার ক্ষতি হবে না? তার চেয়ে বেশি বিশ্ব ক্রিকেটের ক্ষতি হবে না? ফলে ও তো ক্রিকেটের জন্য নিজ জীবনটা উৎসর্গ করতেছে, তাকে আপনি একটু ছাড় দিবেন না? যে লোকটা ক্রিকেটের জন্য এত কিছু সহ্য করতেছে, আমি তো মনে করি যে শুধুমাত্র এই কারণে যে তুমি তোমার ভুতুড়ে অ্যাকশন টিকায় রেখে ক্রিকেটকে এইভাবে সার্ভ করে যাচ্ছ, এই কারণে বুমরাকে আলাদা করে রেসপেক্ট করা উচিত। এত কিছু সহ্য করে এই লোকটা সার্ভ করে যাচ্ছে, আর আপনারা কোন মুখে এই লোকটারে অপমান করতেছেন, হিউমিলেট করতেছেন, অ্যাটাক করে কথা বলতেছেন? এটা হয় না ভাই। প্রথমত হচ্ছে আপনারা আপনাদের সময় দিয়ে এই সময়কে বোঝার চেষ্টা করেন না। আপনারা এমন একটা সময় খেলছেন যখন কোচ ছিল না, কিচ্ছু ছিল না, আপনারা ডনের মতো ছিলেন। আপনারা এই যে সন্দীপ পাতিল কোচ ছিল, সন্দীপ পাতিল কি কোচ? এখনকার যে কোচ সন্দীপ পাতিল কি তাই? সন্দীপ পাতিল সাবেক ক্রিকেটার, সেই জোরে কোচ হয়ে গেছিলেন। সন্দীপ পাতিল প্রধান নির্বাচক হয়েছেন, ওই সময় সাবেক ক্রিকেটাররা হতেন ম্যানেজারিয়াল একটা জব করতেন তারা, মানে ফুটবলের ম্যানেজার না, মানে অপারেশন ম্যানেজার। তারা বিমানের টিকিট কাটাটা কনফার্ম করতেন, সবাই হোটেল রুমে ফিরছে কিনা এইগুলা দেখতেন। তারা জিজ্ঞেস করতেন যে আজহার রুমে ফিরছে তো, সচিন রুমে ফিরছে তো, ওকে 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 ওকে। এই হচ্ছে তখনকার কোচ। এখনকার কোচ কারা? এখনকার কোচ হচ্ছে গৌতম গম্ভীরের মতো লোক, যে হচ্ছে ওখানে পর্বতের মতো বসে থাকবে মুখটা এরকম করে, তার সঙ্গে এক গাদা যন্ত্র, রান ডেস্কাট অমুক তমুক, এক গাদা যন্ত্র, এগুলারে আমি বলি যন্ত্র। এদের কোনো মায়া নাই, মমতা নেই, ভেতরে আছে কিন্তু দেখানোর সুযোগ নাই। এরা নিষ্ঠুর যন্ত্রের মতো রোলার চালায় এই ক্রিকেটারদের উপরে, ওইগুলো তো আপনারা দেখেনই নাই। ফলে ওই জেনারেশনের বাস্তবতা দিয়ে এই জেনারেশনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বোঝার চেষ্টা করেন না, করেন না। আমার বাবাও বলতো যে আমি তার চেয়ে কম বুঝি, কম কষ্ট করি। আমিও বলি আমার ছেলে এটা কম করে, আমরা কেউ তলায় দেখি না। আমি সিম্পলি প্রায়ই আমার জেনারেশনে অনেকে জিজ্ঞেস করি যে এই যে আমার বাপ বলতো যে তোদের সময় আর কি পড়াশোনা, পড়াশোনা ছিল আমাদের সময়। আমরাও বলি এখনকার ছেলেপেলেদের কি পড়াশোনা? ভাই এখনকার ছেলেপেলেদের যে পড়াশোনা, আমি ওদের বইপত্র দেখি তো, ওই বইতে পরীক্ষা দিতে বললে আমরা বেশিরভাগ পাস করব না। আমাদের জেনারেশনে আমরা যারা স্টার মার্ক পাইছি, এই জেনারেশনে এসে পাসই করবো না। এদের এত কঠিন হয়েছে পড়াশোনা, এরপরের জেনারেশন আরো কঠিন হবে। এটাই পৃথিবীর নিয়ম। সময় যায় তাদেরকে নতুন চ্যালেঞ্জ নিতে হয়। এই জেনারেশনের ছেলেপেলের কত কি শিখতে হয়, কত কি জানতে হয়। আমাদের সময় এসবের দরকারই ছিল না। স্কুলে যাইতাম, ওই প্যান্টটার উপরে সার্ভেন্ট দিয়ে 2টা বাড়ি দিত, পড়াশোনা শেষ, ঢং ঢং 9টা বাজতো, বাড়ি চলে আসতাম। আর এখন স্কুলগুলো চিন্তা করে দেখেন, সাংবাদিকতার কথা ভাবেন। বেশি বলে ফেলতেছি আজকে, বলি একটু বেশি, সমস্যা নাই। সাংবাদিকতার কথা ভাবেন। আমরা, আমাদের বুড়ো সাংবাদিকরা, আমাদের জেনারেশন প্রায় এই আড্ডায় বলি এখন এরা কি সাংবাদিকতা করে। আমরা খুব দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করতাম। আমি 1-2 দিন শুধুমাত্র 1-2টা ছেলেরে জিজ্ঞেস করি সকাল থেকে কি করলা, বা 2-1 দিন যে মিরপুর বেড়াইতে যাই, দেখার চেষ্টা করি পোলাপান কি করতেছে। এখন যারা ইয়াং, মানে যারা রাজত্ব করতেছে সাংবাদিকরা, তরুণ সাংবাদিকরা, ওদের সারাদিনে শিডিউল দেখে বুঝি যে আমার সময় যদি এই জিনিস থাকতো আমি সর্বোচ্চ 1 মাস টিকতাম, তারপর চাকরি ছেড়ে পালায় যেতাম, আবার সুন্দরবনে গিয়ে এনজিও চাকরি করতাম। এদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পেশাটা নিতে হয়, 3-4 ফরম্যাটে সাংবাদিকতা করতে হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট দেও রে, এই প্রিন্টে লেখো রে, লাইভ দেও রে, তমুক দেও রে, অমুক দেও রে, 1টা মিনিট আড্ডা দেওয়ার সময় পায় না। আর আমরা তো যাইতাম সকালবেলায় সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিতাম, সন্ধ্যাবেলায় অফিসে আসা 3টা রিপোর্ট লিখে দিতাম। এই ছিল আমাদের কাজ। এখন আমরা যদি চাপাবাজি করি যে না তোদের ইন্টেন্সিটি আমাদের চেয়ে কম,
আমরা এই পারছি, তোরা এই পারস না, এসব চাপাবাজি করবেন না। জেনারেশনাল গ্যাপ বোঝার চেষ্টা করেন। সবসময় নেক্সট জেনারেশনের চ্যালেঞ্জটা বেশি। আর সেই নেক্সট জেনারেশনের লোকটা যদি স্পেশাল কেস হয়, বুমরা হয়, তারে প্লিজ মানবিক জায়গায় হিট করেন না। এইটা আপনাদের ক্রাইম। আপনাদের পাতিল সাহেবরে বলতেছি, আমি গাভাস্কাররে বলতেছি না এই কারণে, যদিও বিতর্কটা উনি শুরু করছেন। আমি বুঝি যে গাভাস্কার সব বুঝেও একটু মানে সারল্য দেখাইছেন বলেই আমি এটা এই করতেছি। তো পাতিল সাহেব যে ভাষায় আসলে বুমরা এবং আধুনিক কালের ম্যানেজমেন্টের আক্রমণ করছেন, এটা খুব দুঃখজনক, খুব দুঃখজনক। উনি বলছেন যে তাহলে কি এখন থেকে নির্বাচক কমিটির বৈঠকে ফিজিও উপস্থিত থাকবে, সে ঠিক করবে কে কোন দলে খেলবে না খেলবে। হ্যাঁ তাই তো, তাই তো, আপনি জানেন না পাতিল সাহেব, দিন ওই জায়গায় চলে গেছে। এখন ফিজিওর কাছ থেকে রিপোর্ট নিয়ে তারপর সিলেক্টররা টিম সিলেক্ট করে। উপস্থিত সশরীরে না থাকলেও ফিজিওর মতটা গুরুত্বপূর্ণ এখন টিমের ক্ষেত্রে, টিম গঠনের ক্ষেত্রে, ইভেন একাদশ নির্বাচনের ক্ষেত্রেও ফিজিওর সে থাকে এখন। আর তার মানে পাতিল সাহেব আসলেই আপনি জানেন না। আপনি যে কোশ্চেন করছেন ওইটা তো এক্সিকিউশন চলতেছেই। ফিজিও এখন ওই দল নির্বাচনে বড় রোল প্লে করে। ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত টিম ঘোষণা করা যায় না। এটা আপনি বোধহয় মিস করে গেছেন। একটু খোঁজ নেন যে আপনারা আসলে অনেক বুড়ো হয়ে গেছেন, অনেক বুড়ো হয়ে গেছেন। এত বুড়ো হচ্ছেন কেন আপনারা? একটু খোঁজ খবর রাখেন। খোঁজ খবর রাখলে দেখবেন আর বুড়ো বুড়ো লাগতেছে না। যাই হোক পাতিল সাহেব, সুনীল গাভাস্কার সাহেব, আপনাদের নাম শুনে শুনে বড় হয়েছি আমরা। আমি নিশ্চিত বুমরা জন্মেই যে লোকগুলোর ঈশ্বরের মতো মানছে তার মধ্যে সুনীল গাভাস্কার, সন্দীপ পাতিলরা ছিলেন। ফলে আপনাদের ছোট আমিও যেমন করতে চাই না, আমি কে, আমি ছোট বড় করার কে, বুমরাও করতে চান না। কিন্তু বুমরাকেও এই রেসপেক্ট আপনারা সবাই দেন। বুমরা এবং এই জেনারেশনকে বলেন যে তোমাদের আসলেই এই সম্মান প্রাপ্য এবং একটু বিশ্রাম প্রাপ্য। সেই জায়গাটা বললে দেখবেন সব ঠিক আছে। সবাই ভালো থাকবেন, নাথিং পার্সোনাল, সবাই খুশি থাকবেন, ভালো থাকেন। সবার জন্য শুভেচ্ছা।